ঈদ মোবারক। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। RCTV প্রযোজিত আমাদের আজকের এই ঈদ আড্ডা। আমাদের আজকের এই ঈদ আড্ডায় আমার সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক অমরেশচন্দ্র সাহা, আমার বাম দিকে রয়েছেন অধ্যাপক আমিনুল ইসলাম এবং অধ্যাপক মতিউর রহমান। আমরা সবাই জানি যে যাদেরকে নিয়ে আমরা আজকে এই আড্ডায় বসেছি সবাই ভীষণ ব্যস্ত মানুষ, কিন্তু তারপরও আমরা আজকে তাদের আড্ডায় আমন্ত্রণ জানিয়েছি। আমরা সময়টা একটু আনন্দঘন কাটানোর চেষ্টা করব। আমি প্রথমেই অধ্যাপক মতিউর রহমান আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনারা যারা চিকিৎসক অনেক ব্যস্ত থাকেন, আবার আপনাদের স্ত্রীরা যারা প্রফেশনাল, যারা জব করেন অথবা ডক্টর, তাদের কাছ থেকে সবসময় একটা অভিযোগ পাওয়া যায়। আমি অভিযোগ দিয়েই শুরু করতে চাই আজকের এই আড্ডাটা। অভিযোগটা এরকম যে যেহেতু আপনাদের স্ত্রীরা চাকরি করেন কিংবা প্রফেশনাল, এই ঈদের দিন কিংবা বিশেষ অনুষ্ঠানে আপনারা তাদেরকে গিফট করেন না। এই অভিযোগটা আমরা প্রায়ই শুনে থাকি। এ ব্যাপারে আপনার আসলে মতামতটা কি? এই বিষয়ে তেমন কিছু জানি না, শুধু এটুকু বলতে পারি যে পুলিশ সম্পর্কে বলা হয় যে গুলির বন্দুক আছে তোমার হাতে, গুলির পাওয়ার এসপির হাতে। তো আমার পরিবারে আমি এসপি না, উনিই এসপি। কাজেই আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। তার মানে কি আমি এটা ধরে নিব যে উনি এসপি হিসাবে ক্ষমতার বলে আপনার কাছে নেন, আপনি ভালোবেসে দেন না? দুটোই আছে। তার মানে ব্যাপারটা কিন্তু প্রমাণিত হলো যে যে অভিযোগটা স্ত্রীরা করেন সেই অভিযোগটা আসলে সত্য। আমার মনে হয় এই ব্যাপারে উনি স্বীকারোক্তি দিয়েছেন। আমি অবশ্যই স্বীকারোক্তি দিয়েছি, তবে এটা ভাইস ভার্সা আর কি, দুজনের তরফ থেকেই এরকম হয়। এই অভিযোগটার মধ্যে অনুযোগ আছে এবং এর উত্তর আমি যেটা দেওয়ার চেষ্টা করলাম সেটার মধ্যে একটা চরম সত্য লুকিয়ে আছে যে গুলির পাওয়ার এসপির হাতেই আছে। আচ্ছা, আমরা একটা ছোট্ট কুইজ, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আপনি যদি এই প্রফেশনে চিকিৎসক না হয়ে অন্য কিছু হতে চাইতেন তাহলে কি হতে চাইতেন? আমি যদি ডাক্তার না হতাম তাহলে আমার ইচ্ছা ছিল পাইলট হওয়ার, কারণ এই যে বিমান উড়ানোর মতন একটা রকেট সায়েন্স, এটা আমার আয়ত্তে থাকতো। হ্যাঁ, ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, এমন কোন জায়গা যেখানে 100 জন গেলে 101 জন চলে আসে, অর্থাৎ 101 জন যায়, ফেরার সময় 101 জন আসে? এইটা সম্ভবত বিয়ে বাড়ি, কারণ এখানে কনেকে আপনারা নিয়ে আসেন। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার একটি উত্তর দিয়েছে। আসলে আমরা বিয়ে বাড়িতে সাধারণত যখন যাই তখন আমরা যতজন যাই আসার সময় একজনকে বেশি নিয়ে আসি। তো অনেক ধন্যবাদ স্যারকে, স্যারের এই চমৎকার এই উত্তরটি দেওয়ার জন্য। আমি এবার প্রফেসর শামসুজ্জামান স্যারের কাছে যেতে চাই। স্যারের কাছে আমার প্রশ্ন, স্ত্রীকে ভালোবাসেন তো? জি, স্ত্রী ভালোবাসতেই হবে। তো মানে বাসতেই হবে আর ভালোবাসি, একটু মনে হচ্ছে যে একটু কেমন লাগলো আর কি আমার কানে। কোনটি সত্য, ভালোবাসতেই হবে নাকি ভালোবাসি? ভালোবাসতে হবে জন্যই ভালোবাসি আর কি। আচ্ছা স্যার, ভালোবাসতে হবে জন্যই ভালোবাসেন, তার মানে দ্বিতীয় অপশন কিছু থাকলে হয়তো নাও বাসতে পারতেন। স্যার কি কঠিন হয়ে গেল? একটু বলা মুশকিল সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ম্যাডামকে আপনি কবে শেষ ফুল দিয়েছেন? আমার যে ম্যারেজ ডে ছিল, জি, ফেব্রুয়ারি মাসে, তখন তো ফুলের তোড়া দিয়েছিলাম। এরপরে তো আর ফুল কেনা হয়নি, তার জন্য অনেক অনুষ্ঠানে গিয়ে আবার ফুলের তোড়া পেয়েছিলাম। আমি সেইটি গিয়ে বলছিলাম এটা তোমার জন্য নিয়ে আসছি। আমরা একটা চরম সত্য কথা জানলাম যে উনি ম্যারেজ ডেতে ফুল দিয়েছেন, কিন্তু অন্য অনুষ্ঠানে ফুল নিয়ে সেটি গিয়ে বাসায় দিয়েছেন। তবে আমি আশা করব যে আগামী তার জন্মদিনে কিংবা আপনার জন্মদিনে ম্যাডামকে আপনি 101টি গোলাপ দিবেন। এই জন্য আমার মনে হয় যে এর আগে কখনো এটি আপনি করেননি। আমার মনে হয় ম্যাডাম খুব আনন্দিত হবে যদি আপনি 101টি গোলাপ নিয়ে ঠিক যেভাবে 25 বছর আগে দিয়েছিলেন সেরকমভাবে দিলে আমার মনে হয় উনি খুবই আনন্দিত হবেন। আপনার কাছে আমার দু একটি ছোট ছোট আবার প্রশ্ন। স্যার, আমরা জানি গরু দুধ দেয় আর মুরগি ডিম পাড়ে, সো এমন কে আছে যে দুটোই করে? আমি জানতাম, কিন্তু এই মুহূর্তে মেমোরিতে আসছে না আমার। আমি একটু হেল্প করবো স্যার।
প্লিজ। আচ্ছা, অ্যাকচুয়ালি গরু দুধ দেয়, মুরগি ডিম পারে, আর দোকানদার দুটোই করে, সে ডিমও দেয়, সে দুধও দেয়। স্যার, আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে, যে একটি ট্রাক একটি গ্রামের দিকে যাচ্ছে, পথে 4টি ট্রাকের সঙ্গে দেখা হলো, মোট কটি ট্রাক গ্রামের দিকে যাচ্ছে? 5টিই যাচ্ছে। আমার প্রশ্নটা এরকম ছিল যে একটি ট্রাক গ্রামের দিকে যাচ্ছে, তার সঙ্গে 4টি ট্রাকের দেখা হলো, তার মানে 4টি ট্রাক অপোজিট দিক থেকে আসছিল, তার মানে উত্তরটা হবে আসলে একটি ট্রাকই গ্রামের দিকে যাচ্ছিল। আপনি ঠিকই বলেছেন, যদি এমন হইতো যে 4টি ট্রাকে যে যাচ্ছিল, 4টি ট্রাক ওই দিক থেকে আসতেছিল, বা সবাই একদিকে যাচ্ছিল, এ সবার শেষে ছিল ক্রস করে চলে গেল। আচ্ছা, তাহলে এই যুক্তিটা কিছুটা মেনে নেওয়া যেতে পারে যুক্তির খাতিরে, যে হ্যাঁ, তিনি 4টি ট্রাককে ওভারটেক করেছেন। যাক, আমরা নিতান্তই আনন্দ করবার জন্যই আসলে এই প্রশ্নগুলো আপনাদেরকে করেছি। আচ্ছা, না, এই ট্রাকের যে প্রশ্নটা এখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ট্রাক ঠিক কোন লেভেলে কার সঙ্গে দেখা হয়েছে এটা বলা হয়নি। গ্রামের মধ্যে থেকে উনি একটা গ্রামের দিকে যাচ্ছেন একটা ট্রাক নিয়ে, আর 4টা ট্রাক ওই দিক থেকে আসছে, এমনও হতে পারে ওই গ্রামের সীমানার মধ্যেই তাদের দেখা হয়েছে, সেক্ষেত্রে 5টা ট্রাক আচ্ছা, আমরা যুক্তির খাতিরে অবশ্যই, যুক্তি সবসময় গ্রহণযোগ্য, সুতরাং আমরা এই যুক্তিটাকে মেনে নিচ্ছি। আমরা এবার অধ্যাপক আমিনুল ইসলাম স্যারের কাছে কিছু কথা বলবো। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, স্যার বিয়ে করেছেন প্রেম করে না অ্যারেঞ্জ ম্যারেজ? বলা যায় দুটি সংমিশ্রণে বিবাহ হয়েছে। এটি স্যার একটু যদি ব্যাখ্যা একটু করতেন। মানে কি, সে সময় তো ধরুন মেডিকেল কলেজে মেয়ে তো ছিল 10%-এর মতন, আর বাকি ছেলেই ছিল। তো দেখা ছিল, দেখা তাকেই একাই দেখা সেটা নয়, অনেকের সাথেই আমার দেখা হয়েছে। আলটিমেটলি বলতে পারেন পাল্লার দিকটা তার দিকেই ভারী হয়ে গেল, এটা একটি জিনিস। মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রপোজটা ম্যাডামই করেছিলেন? না, তখনকার দিনে প্রপোজ হওয়ারও সুযোগ ছিল না, কারণ ছাত্ররা বসতো অনেক দূরে, ছাত্রীরা অনেক দূরে। হয়তো দেখা যায় গেটের সামনে হঠাৎ করে একটু দেখা, বা এই কথা বলার সুযোগটা খুবই কম, এবং এটা করতে করতেই ছাত্র জীবন শেষ হয়ে গেল। এবং তারপরে বাসার লোকজন মনে করলো কিছু একটা করা দরকার এই ছেলের, কিন্তু তখন আমিও কিছু বলি না, তারাও ডিসিশন করে না। এর মধ্যে বাইদা বাই তারা জানতে পারলো এই অবস্থা, যার ফলে আমি শুরুতেই যেটা বলেছি যে দুটার সংমিশ্রণে আমার বিবাহ। আচ্ছা স্যার, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, যে ম্যাডামের সঙ্গে যদি বিয়ে না হতো, বলিউডের কোন নায়িকাকে আপনি বিয়ে করতে চাইতেন? নায়িকা তো মোরাললেস প্রত্যেকটা মহিলাই, আপনি বলিউড কেন উল্লেখ করলেন আমি বুঝলাম না। তবে আমি একজন সার্জন হিসাবে মেয়েদেরকে মেয়ে হিসেবেই দেখি। স্যার, আমি এখন ভুলে যেতে হবে আপনি সার্জন, আপনি একজন পুরুষ, আপনি বিয়ে করতে চাইলে, আচ্ছা আমি বলিউড যদি বাদেও দেই, আপনি কোন একজন নায়িকাকে বিয়ে করতে চাইলে? ছিল অনেকে ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, আপনার বলা দরকার আমার এখন বড় সংসার, আমি এখন ভুলে যান আপনার বয়স এখন 60, আপনি মনে করেন আপনার বয়স এখন 26। ছিল অনেকে, কিন্তু আমি দুঃখিত, আমি এই লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি বলতেই পারেন। আই থিংক ম্যাডাম কিন্তু আমার পরবর্তী একটু সাপ্লিমেন্ট, জি প্লিজ সাপ্লিমেন্ট যেটা করতে চাই সেটা হলো, উনি আর আমি একই বয়সের, প্রায় একটু সিনিয়র উনি। তো ওই সময় একটা কথা ছিল, আমরা খেলতাম যে নাম্বার 10 সুচিত্রা সেন। সুচিত্রা সেনই আমাদের সারা জীবন ধরে আমাদের হার্ট থ্রব। আপনি তার কথা বলতে পারেন, আমার মনে হয় না যে পারিবারিক কোনো সমস্যা। ধন্যবাদ। না ঠিকই বলেছেন আপনি, সে সময়কার সেলিব্রিটি তো এখনকার সেলিব্রিটির সঙ্গে তুলনা করলে হবে না। তা উনি যথার্থই বলেছেন যে আমরা, উনিও নেই এ জগতে। স্যার, আমি খুব ফানি একটা কোশ্চেন এবার জিজ্ঞেস করতে চাই। আমরা জানি আপনি খুবই আনন্দ করতে, মজা করতে পছন্দ করেন। স্যার, আমি আপনাকে আসলে একটু একটা ফানি প্রশ্নই করতে চাই, যে ডিফাইন সেটেল ম্যারেজ অ্যান্ড ডিফাইন লাভ ম্যারেজ, কিভাবে অ্যান্সার করবেন? না দেখুন, ইন্ডিভিজুয়ালি ডিফাইন করা ডিফিকাল্ট, এই জন্যে আমি বলি, যেই মুহূর্তে ডিসিশন হচ্ছে না যে একজনের সঙ্গে কারো ম্যারেজ হবে, তার আগ পর্যন্ত এটা কিন্তু আপনি বলতে পারেন একটা ইকুইভোকাল বা কন্ট্রাডিক্টরি। তো যার ফলে যেই মুহূর্তে সিদ্ধান্ত হয়, মেবি ইট ইজ অ্যাফেয়ার ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, এই দুইটাই কিন্তু যেই মুহূর্তে সিদ্ধান্ত হয় তারপর থেকে অনওয়ার্ড কিন্তু সিচুয়েশন এক, এবং তার প্রিভিয়াসলি যেটা হচ্ছে সেটা হচ্ছে মে অর মে নট বি। সুতরাং আমি দুইটার মাঝখানে ডিফারেন্স, আমি একটু ডিফাইন করতে চাই যদি আপনি কিছু মনে না করেন। ইদানিং একটি প্রচলিত কথা আছে যে সেটেল ম্যারেজ এবং লাভ ম্যারেজের ক্ষেত্রে, লাভ ম্যারেজ হচ্ছে পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, আর সেটেল ম্যারেজ হচ্ছে পেহলে বিশ্বাস করো উসকে বাদ ইস্তেমাল করো।
না, আপনি যে কথাটা বলছেন না, এটা হচ্ছে কি জেনারেল একটা কথা, এই কথাটা ঠিক কথা না। তা না হলে তো আমি আজকে দীর্ঘ 40 বছর সংসার করছি, এখনো পর্যন্ত আমি কোনো থ্রেট তো দেখি না। সুতরাং আমি মনে করি না যে আপনার এই কথাতে আমি একমত। আচ্ছা, আমরা স্যারের কাছে আরেকটি প্রশ্নে যেতে চাই। স্যার, এমন কোন জিনিস যার কাছে যত বেশি থাকবে সে তত কম দেখবে? মতিয়ার, আপনি হেল্প করতে পারেন আমাকে? না, একটু ক্লু নাই আমার কাছে। স্যার কোনো স্যার? হেল্প করবেন কি? জি 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 স্যার। আমার মনে হয় যে এটা বয়সের ক্ষেত্রে মনে হচ্ছে, যত বয়স বেড়ে যাবে, তার বেশি বয়স হয়ে গেল, তার আয়ু কম থাকবে, তখন এটা হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার উত্তরটা এরকম যে এটা মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে অন্ধকার, যার কাছে যত বেশি থাকে সে তত কম দেখে। ধন্যবাদ স্যারকে। আমি এবার একটু অমরেশচন্দ্র স্যারের কাছে যেতে চাই। স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার, আপনি তো প্রতিদিন অনেক রুগী দেখেন, এমন কোনো বিব্রতকর পরিস্থিতি থেকে পড়তে হয়েছে রুগী দেখাকে নিয়ে, যেটি খুব একটু ফানি টাইপের কোনো কিছু? ফানি বলতে, রুগীরা তো আসে রোগ নিয়ে, রোগের কথাই বলে। আমি মাঝে মধ্যে রুগীদেরকে একটু রিল্যাক্স করার জন্য বা তাদের সঙ্গে মজা মশকরা করি আর কি। না মানে অনেক সময় আমরা দেখি রুগীর সঙ্গে রুগীর মায়েরা থাকে, হ্যাঁ, থাকে। রুগীর খালারা থাকে, সুতরাং একটু মজা তো আসলে করা যেতেই পারে কাজের ফাঁকে। আমি এবার স্যারের কাছে প্রথম প্রশ্ন করতে চাই। স্যার, এমন কি জিনিস যা ছেলেরা বিয়েতে একবার দেয় আর মেয়েরা প্রতিদিন দেয়? ধন্যবাদ আপনাকে। এটা মেয়েদের সেই মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে বিয়ের অনুষ্ঠানে, ওই বিয়ের অনুষ্ঠানে স্বামী তার স্ত্রীর স্মৃতিতে সিঁদুর পরায় দেয়। এটা হচ্ছে স্বামী তার জীবনে একবারই করে তার স্ত্রীকে, আর স্ত্রী তার সিঁদুরটা প্রতিদিনই সে এটা ইউজ করে, প্রতিদিনই দেয়। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমার পরের প্রশ্ন উত্তরটা 2 সেকেন্ডের মধ্যে দিতে হবে। কোন সংখ্যাটি বড়, 77, 78 না 69? 77, 78, 78। 78। আসলে কি 78? আমি কোশ্চেন করেছিলাম 77, 78 নাকি 69? না, সংখ্যার দিক দিয়ে তো 78ই বড়। 78 বড়। ধন্যবাদ স্যারকে। আমার মনে হয় স্যার দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছেন। আমি এবার স্যারের কাছে একটু প্রশ্ন করতে চাই যে একজন ট্রাফিক আইল্যান্ডে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছেন, আর রং সাইড দিয়ে একজন ট্রাক ড্রাইভার আসছেন, কিন্তু ট্রাফিক পুলিশ ট্রাক ড্রাইভারকে কিছু বললেন বা কোনো শাস্তি দিলেন না, কেন? কি কারণ হতে পারে? কারণ হতে পারে যে সে তো ট্রাক চালাচ্ছে না, সে তো ট্রাক ড্রাইভার হেঁটে আসতেছে। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে যে স্যার এটিরও খুব সুন্দর সঠিক উত্তর দিয়েছে। আসলে ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে আসছিলেন না, তিনি হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। স্যার সবগুলো সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে, স্যারকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন RCTV প্রযোজিত ঈদ আড্ডা অনুষ্ঠানটি। আমি আবারও শামসুজ্জামান স্যারের কাছে যেতে চাই। স্যার, এবারের প্রশ্ন, দিল্লি থেকে একটি প্লেন মুম্বাই রওনা হলো, মুম্বাই যেতে তার 90 মিনিট সময় লাগলো, কিন্তু প্লেনটি যখন ফিরে আসলো তখন তার 1.5 ঘন্টা সময় লাগলো। কি কারণ হতে পারে? যাওয়ার সময় লাগলো তার 90 মিনিট, হ্যাঁ, আসার সময় লাগলো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে তো 90 মিনিটই। আচ্ছা, সুতরাং যাওয়ার সময় যদি 90 মিনিট লাগে, আসার সময় 90 মিনিট লেগেছে, আপনি 90 মিনিট যোগ বিয়োগ করে 1.5 ঘন্টা বলেছেন। ধন্যবাদ স্যারকে। আসলে 90 মিনিট আর 1.5 ঘন্টা একই সময়, সুতরাং প্লেনটির সময়টা সঠিক, যেটি 90 মিনিট সেটি লেগেছে। আমরা এবার একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে যাব। আমরা এবার আমিনুল ইসলাম চানু স্যারের কাছে আরেকবার যেতে চাই। স্যার, আমরা ঈদ আড্ডা অনুষ্ঠানে আছি। আপনার কাছে আমার এবারের প্রশ্ন, একটি বাঘের 3টি পা, তাহলে 5টি বাঘের কয়টি পা? একটি বাঘের 3টি পা, 5টি বাঘের কয়টি পা? স্যার, আপনি হেল্প করতে পারেন অঙ্কে, যদি আপনারা কাঁচা হয়ে থাকেন তাহলে মনে হয় হেল্প করতে পারেন স্যারকে। আমি কি বলতে পারবো? স্যার, আমরা আগে ওনাকে সময় দিই। আমার ঐকিক নিয়ম বলে 19টি পা তাহলে হবে। 19টি পা। স্যার কি একমত 19টি পা? 19টি পা। স্যার একটু ব্যাখ্যা দিবেন? ঐকিক নিয়ম আচ্ছা, ব্যাখ্যা দেন স্যার। 5টি বাঘের পা হলো 20টা, 20টা, আর একটা বাঘের যেহেতু আপনি 3টা বলছেন ওটা মাইনাস করছি, মাইনাস করলে 19টা হয়। জানি না বন্দুকের গুলি লাগছে কিনা। আমার মনে হয় বন্দুকের গুলি সঠিক জায়গায় লেগেছে। আসলে 5টি বাঘের 19টি পাই হবে, যেহেতু একটি বাঘের একটি পা নেই। স্যারকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি।
আমরা এবার স্যার শেষ ইভেন্ট, এখানে 4টি কুপন রয়েছে। আপনারা 4 জন 4টি কুপন আপনাদের হাতে আমরা দিব। যার কুপনে যা লেখা থাকবে তাকে সেটি করতে হবে। আপনারা কুপনটি তুলে আমাকে দেখে আমাকে দিতে পারেন, দেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করবেন। তা আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি যে স্যার যদি একটি নেন এবং স্যার একটি স্যার আপনার শুরু করব। আপনার যে স্যার কুপনটি তাতে লেখা আছে যে আপনাকে একটি গান করতে হবে। তো স্যার এটি যেহেতু আপনার ভাগ্য নির্ধারণ করেছে আপনাকে গান করতে হবে, সুতরাং আপনি একটি যদি গান, সেটা কত বড়? স্যার আপনি ছোট করেই গাইতে পারেন। কয় লাইন? স্যার স্থায়ীটা গান চেষ্টা করি। জি স্যার প্লিজ। ভালো হবে বলতে পারি না। না স্যার আমরা ভালো খারাপ না, আমরা একটু আড্ডার ছলে গানটা শুনতে চাই। দ্বীপ ছিল, শিখা ছিল, তুমি এলে না বলে আলো জ্বলল না। কথা ছিল, ভাষা ছিল, তুমি আসলে না বলে কোনো কথা হলো না। দ্বীপ ছিল, শিখা ছিল। আমি জানি না স্যার এই গান কেন গাইলেন। আমার মনে হয় ম্যাডাম শুনলে একটু মন খারাপ করতেই পারে যে কার না থাকার বেদনা স্যার এখনো ভুলতে পারেনি। তো যাই হোক, আমি আশা করব যে ম্যাডাম এটা শোনার পরও নিশ্চয়ই এটির জন্য মন খারাপ করবেন না। এবারে আমি স্যারের কাছে চলে যেতে চাই। স্যারের যেটি এসছে, স্যারকে একটা কবিতা পড়তে হবে। স্যার এটাকে আপনি কবিতাও পড়তে পারেন, অথবা যদি ছোটবেলার কোনো ছড়া বলতে চান সেটিও আপনি বলতে পারেন। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা, পুরী হতে দূরে গ্রাম নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শতসখী সনে, কাশীর মহিষী করুণা। ধন্যবাদ স্যার, চমৎকার একটি কবিতা। আমরা জানি এই কবিতাটা, আমরা সবাই কম বেশি জানি। স্যারকে ধন্যবাদ কবিতা পড়বার জন্য। আমরা দুজন অতিথির কাছে তাদের উপস্থাপনা শুনলাম, একজন গান করলেন, একজন কবিতা পড়লেন। এবার স্যারের যেটি এসছে সেটি হচ্ছে যে স্যারকে একটা কৌতুক বলতে হবে। তো স্যার যদি একটি কৌতুক বলেন। ধন্যবাদ। আমার ছাত্র জীবনের একটা কথা মনে পড়ছে, আমি সেটা কৌতুক হিসেবে বলতে চাচ্ছি যে এক ছেলের এক বান্ধবী ছিল, ক্লাসমেট, ইউনিভার্সিটিতে যখন পড়ে। ছেলেটার খুব ইচ্ছা মেয়েটাকে প্রেম নিবেদন করবে। এ নিয়ে বেনিয়ে সে অনেকবার তাকে চেষ্টা করেছে মেয়েটার অ্যাট্রাকশন ড্র করার, কিন্তু মেয়েটা খুব একটা পাত্তা দিচ্ছিল না, আর ছেলেও ছাড়ছিল না। দুইজনের বাড়ি কিন্তু এক ডিস্ট্রিক্টে। তারা যখন লক্ষ্যঝোকর মার্গে বাসে চলে যায় রাজশাহী ইউনিভার্সিটি, তো ছেলেটা প্রথম বাসে উঠছে, মেয়েটা আরেক জায়গা থেকে উঠবে রাস্তায়। বাই দিস টাইম কিন্তু কোনো সিট নাই, শুধুমাত্র ছেলেটার পাশে একটা সিট ফাঁকা আছে। ঠিক মেয়ে যেখানে উঠবে ওখানে যখন বাস দাঁড়ালো, তখন মেয়েটা উঠলো। উঠার পরে কন্ডাক্টর তাকে কোথায় সিট দেওয়ার জায়গা তো নাই, পরে বললো যে আপা ওই একটা সিট খালি এসে তাকে বসতে পারেন কি না। সে গিয়ে দেখে যার পাশে সিট খালি আছে সে সেই ছেলে যাকে সে প্রেম নিবেদন যাকে করছিল, সে প্রত্যাখ্যান করে বারবার। অনেক দূর, রাস্তাও খারাপ, আর বাস নাই, বাধ্য মেরে বসে পড়লো ওখানে। বসে পড়ে এখন যাতে ওর সে একটু গ্যাপ রাখা যায়, পাশে ভ্যানিটি ব্যাগ মাঝখানে রাখলো একটা পার্টিশন হিসাবে। যাচ্ছে মেয়েটার কাছ থেকে ছেলেটা এমন মানে সরাসরি করতেছে যে ভ্যানিটি ব্যাগ সরে যাচ্ছে, আবার ওর গায়ে গা লাগার চেষ্টা করছে। এক পর্যায়ে মেয়েটা বিরক্ত হয়ে কী করা যায়, ওকে কিছু বলতেও পারছে না। তখন মেয়েটা সরাসরি কন্ট্রাক্টরকে ডেকে বলেছেন যে আমাকে খুব ডিস্টার্ব করছে, নি আমি এখানে থাকতে পারবো না। তখন কন্ট্রাক্টর দেখিয়ে বলেছে যে এমনি দেখা দিয়েছে, এটা পড়েন। তো মেয়েটা দেখে আমার লেখা আছে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। মেয়েটা আস্তে করে গিয়ে ড্রাইভারকে বলতেছে আমি একটু অভিযোগ নিয়ে আসছি। তো ড্রাইভার কোনো কথা বলছে না, সব শুনছে কী অভিযোগ, ছেলে ডিস্টার্ব করছে অমুক তমুক। ড্রাইভার উত্তর না করে বলছে মানে এটা পড়ুন। মেয়ে দেখে ওখানে লেখা আছে যে চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। মেয়ে তখন বাধ্য হয়েছে আবার ওখানে যখন বসছে, তখন ছেলে বলছে এবার কোথায় যাবা। তো
তারপরে তো আস্তে আস্তে দেখা গেল যে ওরা ইউনিভার্সিটিতে নামলো, পরবর্তীতে প্রেমও হলো, বিয়ে শাদী হয়ে গেল। যাক, আমরা ধন্যবাদ স্যারের কাছে। স্যার একটি চমৎকার কৌতুক আমরা শুনলাম। আমরা এবার চলে যাব আমাদের অমরেশচন্দ্র সাহা স্যারের কাছে। স্যারের কুপনে এসেছে যে স্যারকে একটি গান করতে হবে। স্যার কতদিন গান করেন না? গান আসলে আমি কোনোদিনই প্রফেশনালি করি নাই। আমি হলাম পাকা কথা একজন বাথরুম সিঙ্গার। ম্যাডামকে কখনো কোনো গান শুনিয়েছেন? তা শুনেছি, ঠিক ওই গানগুলোই আর কি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা ওই গানগুলোই আই থিঙ্ক চমৎকার একটি গান আমরা নিশ্চয়ই শুনবো, যেহেতু এই গানটি তিনি ম্যাডামকে শুনিয়েছেন। তা আমরা স্যারের গানটা শুনি। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙো নাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধিয়ানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। তোমারি ধিয়ানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ধন্যবাদ স্যারকে চমৎকার একটি গান শোনানোর জন্য, যেটি আপনি আসলে একটু আগে বলছিলেন যে আপনি আসলে বাথরুম সিঙ্গার, কিন্তু আপনার গান শুনে মনে হলো যে আপনি বাথরুম সিঙ্গার না, আসলে আপনাকে এখন প্রমোশন দিয়ে আসলে স্টেজে নিয়ে আসা উচিত। আর আপনি যে ম্যাডামকে আসলে প্রায়ই গান শোনান, এটা আমার মনে হয় যে আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকে যারা 4 জন অতিথি এখানে উপস্থিত আছেন, তারা সবাই ভীষণভাবে তাদের প্রফেশনালি ব্যস্ত মানুষ। তারপর তারা আজকে এখানে এসেছেন, সময় দিয়েছেন। সেই জন্য RCTVর পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। নিশ্চয়ই আগামী কোনো আড্ডায় আবার আমরা মিলিত হব, আবার একটু আনন্দঘন সময় কাটাবো। আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা, দর্শকদের অনেক কৃতজ্ঞতা। আমাদের আজকের এই ঈদ আড্ডা আমরা এখানেই শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে কোনো আড্ডায় অথবা এরকম ঈদের কোনো অনুষ্ঠানে। ঈদ মোবারক।